নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আবারও আলাপনের আরেকটি বিষয় নিয়ে আমি দীপান্বিতা আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। দর্শক বন্ধুরা, আজকে আমাদের বিষয় ব্লু জোন নিয়ে। ব্লু জোন অর্থাৎ নীল অঞ্চল। ব্লু জোন শব্দটি বিশ্বের এমন অঞ্চলগুলিকে বর্ণনা করতে ব্যবহৃত হয় যেখানে লোকেরা গড়ের চেয়ে দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবন যাপন করে। অঞ্চলগুলিকে একটি সীমিত এবং এক জাতীয় ভৌগোলিক অঞ্চল হিসেবেও সংজ্ঞায়িত করা হয়, যেখানে জনসংখ্যা একই জীবনধারা এবং পরিবেশ ভাগ করে। শব্দটি প্রথম 2005 সালে ড্যান বুয়েটনার দ্বারা প্রবর্তন করা হয়েছিল। এটি বেছে নেওয়া হয়েছিল কারণ লেখকরা দীর্ঘজীবী জনসংখ্যা সহ গ্রামগুলি চিহ্নিত করতে একটি মানচিত্রে একটি নীল কলম ব্যবহার করেছিলেন। বর্তমানে 5টি অঞ্চলকে ব্লু জোন হিসেবে বিবেচনা করা হয়: ওকিনাওয়া জাপান, সার্ডিনিয়া ইতালি, নিকোয়া উপদ্বীপ কোস্টারিকা, ইকারিয়া গ্রিস, লোমা লিন্ডা ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। বুয়েটনারের মতে 5টি অঞ্চলেরই কিছু সাংস্কৃতিক মিল রয়েছে যা দীর্ঘ ও সুস্থ জীবনের ব্যাখ্যা হিসেবে ব্যবহৃত হয়। একটি উদ্ভিদ ভিত্তিক খাদ্য, মাঝারি ক্যালোরি গ্রহণ, কম তামাক এবং অ্যালকোহল সেবন, নিয়মিত শারীরিক কার্যকলাপ, শক্তিশালী সামাজিক বন্ধন। এ সাধারণ একটু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এ বিষয়ে আরও বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খভাবে দীর্ঘ আলোচনা করার জন্য আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শাকনিক চক্রবর্তী, যিনি কিনা এ বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ টকশো করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। এমন একটি ব্যক্তিত্ব আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। ওনার ব্যক্তিগত বিভিন্ন মূল্যবান সময় ফেলে উনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। প্রথমে পরিচয় করে নেব ওনার সাথে। স্যার, প্রথমে আপনাকে নমস্কার। আপনি আপনার মূল্যবান সময় রেখে আমাদের এখানে এসেছেন, অনেক ভালো কাজ করে যাচ্ছেন ব্লু জোন নিয়ে এবং মানুষকে সচেতন করার বিষয় নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন। নমস্কার সবাইকে। আপনি আজকে আমাদের এখানে এসেছেন, নিশ্চয়ই ভালো আছেন এবং মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এখানে আপনার আগমন। প্রথমে আমরা যেটা জানতে চাইব, ক্রনিক লাইফস্টাইল, আমরা একটা শব্দ শুনতে পাই, ক্রনিক লাইফস্টাইল ডিজিজ কি? ক্রনিক লাইফস্টাইল ডিজিজগুলি হচ্ছে যেমন ধরো ডায়াবেটিস আছে, হার্টের রোগ আছে, তারপর উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, তারপর কিডনি জাতীয় ক্রনিক কিডনি ডিজিজ, হাঁটুর সমস্যা, আর্থ্রাইটিস, তারপর ধরো ডিমেনশিয়া, তারপরে বিভিন্ন রকমের মানসিক সমস্যা, আজকাল যে মানসিক সমস্যাগুলি হচ্ছে, তারপর ক্যান্সার। এগুলিকে আমি বলবো ক্রনিক লাইফস্টাইল ডিজিজ। সো ক্রনিক লাইফস্টাইল ডিজিজগুলি আমাদের লাইফস্টাইল জড়িত, মানে আমাদের দ্বারাই ক্রিয়েটেড। আমরা কিভাবে চলছি, আমাদের জীবনযাপন কীরকম, আমরা কীরকম খাওয়া দাওয়া করছি, আমরা কতটুকু ঘুমোলাম, আমাদের যে লাইফ প্যাটার্ন, এগুলির উপর নির্ভর করছে এই রোগগুলি। মানে এগুলির কন্ট্রোল করার ক্ষমতা আমাদের আছে, আমাদের দ্বারাই এই রোগগুলি সৃষ্টি হয় এবং এগুলি বাড়ে। তো এগুলি এখন কিন্তু খুব ভয়াবহ আকার নিয়ে নিয়েছে, এই ক্রনিক লাইফস্টাইল ডিজিজগুলি। এবং সবচেয়ে যে উদ্বেগজনক ব্যাপার হচ্ছে যে এই ক্রনিক লাইফস্টাইল ডিজিজগুলি কিন্তু কিওর করা যায় না, এগুলিকে কন্ট্রোল করা যায়। কিছু কিছু ক্যান্সার আছে এগুলি কিওর করা যায়, কিন্তু মেজরিটি অফ দেম দে আর নট বিন এবল টু বি কিওরড, দে ক্যান অনলি বি কন্ট্রোলড। তো কন্ট্রোল করতে পারবো আমরা, এগুলি আমরা কিওর করতে পারবো না। মানে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেক দিন আমাদেরকে ওষুধ খেতে হবে, থেরাপি করতে হবে, নিয়মিতভাবে আমাদের ডাক্তার কাছে যেতে হবে, হসপিটাল যেতে হবে, কখনো কখনো আমাদেরকে অপারেশন করতে হবে। তো এগুলি করলে কি হবে, কি মানে এন্ড রেজাল্টটা কী হচ্ছে? এন্ড রেজাল্টটা হচ্ছে কি, বাড়ি ঘরের মধ্যে একটা অশান্তির পরিবেশ। মানে প্রত্যেকটা বাড়ি ঘরে গেলেই দেখবে তুমি কেউ ডায়াবেটিস হয়ে আছে, কেউ হার্টের রোগে ভুগছে, কেউ হাঁটুর সমস্যা, কেউ ঘুমাতে পারছে না, মানে ডিমেনশিয়া হয়ে গেছে,
ক্যান্সার হয়ে গেছে কেউ, মানে এগুলি কিন্তু এখন ঘরে ঘরে ঢুকে গেছে এই ক্রনিক লাইফস্টাইল ডিজিজগুলি। তো ক্রনিক লাইফস্টাইল ডিজিজগুলি কিন্তু ঢুকে গেছে, এখন ঢুকলে যেহেতু এগুলি বাড়ি বাড়ি ঘরে ঘরে ঢুকে গেছে, এখন কিন্তু কি হচ্ছে, যে মানে পেশেন্ট, ওর কিন্তু কি হচ্ছে, ওর কিন্তু একটা ফিনান্সিয়াল বার্ডেন হচ্ছে। কারণ এগুলি কিন্তু এখন চিকিৎসা করার জন্য প্রচুর টাকা পয়সা খরচ করতে হবে ওকে, এটা ফিনান্সিয়াল বার্ডেন। এবং প্রোডাক্টিভ ভ্যালুটা কমে যাচ্ছে ওর, কারণ ও কাজ করার ক্ষমতা কিন্তু কমে যাবে, অবশ্যই কমে যাবে। কারণ ও যদি সারাক্ষণ অসুস্থ থাকে তবে কি হবে, ওর কিন্তু কাজ করার ক্ষমতাটা কমে যাচ্ছে। ওর যে রোজগার করতে হবে বা ওর যে ইনকাম করতে হবে সেটাও কিন্তু ওর কমে যাচ্ছে। সো ফিনান্সিয়াল বার্ডেন হচ্ছে, প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। সো হি ইজ কন্ট্রিবিউটিং লেস টু দ্য সোসাইটি অ্যান্ড দ্য নেশন, যার ফলে এটা কিন্তু আমাদের সমাজেরই ক্ষতি। মানে একদম যদি তুমি এটাকে ব্রডলি দেখো, এটা কিন্তু একটা সমাজের ক্ষতি হচ্ছে, বিরাট একটা ক্ষতি হচ্ছে। মানে উই আর লুজিং ম্যান পাওয়ার, উই আর লুজিং প্রোডাক্টিভিটি, উই আর লুজিং ইন ইকোনমি। দেশের কিন্তু ইকোনমি একটা লস হচ্ছে বিকজ অফ এই ক্রনিক লাইফস্টাইল ডিজিজ। তো এই ক্রনিক লাইফস্টাইল ডিজিজ কিন্তু দিনে দিনে কিন্তু বেড়েই যাচ্ছে, এবং কিন্তু এটা একটা ভয়ানকভাবে বাড়ছে, দিনে দিনে বাড়ছে এবং ভয়ানকভাবে বাড়ছে, এটাই আমি বলবো। এতে তো মানুষ যেভাবে আর্থিকভাবে বিপর্যস্ত হচ্ছে, মানসিকভাবেও পরিবারের সকলে একটা এর উপর এফেক্ট পড়ছে। বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে, বাড়ির বাকিরাও এতে এফেক্টেড হয়ে যায়। আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, যে ডানিশ টুইন যে স্টাডি, এই মানেটা কি? দেখো, এটা ড্যানিশ টুইন স্টাডি সেটা ইন্টারন্যাশনালি একটা খুব অ্যাক্লেইমড এবং বহুত বছর ধরে রিসার্চ করা একটা স্টাডি, যেটাতে কি মানে রিসার্চ করে এন্ড রেজাল্টটা কি পাওয়া গেছে, এই স্টাডিটা মানে কি কনক্লুশন করেছে। মানে এটা থেকে আমরা জানতে পেরেছি যে লংজিভিটি মানে আমাদের যে আয়ু, আমরা কত বছর বাঁচব, এটা নির্ভর করছে আমাদের লাইফস্টাইল এবং এনভায়রনমেন্ট। লাইফস্টাইল মানে আমরা কিভাবে চলছি, এনভায়রনমেন্ট মানে আমাদের পরিবেশ। তো 80% অফ আওয়ার লংজিভিটি, অফ আওয়ার লাইফ স্প্যান, মানে 80% আমাদের কত বছর আমরা বাঁচবো, আমাদের যে আয়ু, সেটা নির্ভর করছে আমাদের লাইফস্টাইল অ্যান্ড এনভায়রনমেন্ট। আর অনলি 20% নির্ভর করছে আমাদের জেনেটিক মেকআপ, মানে আমরা যে জিন নিয়ে যে জন্মগ্রহণ করি, জিনটা যে জেনেটিক যে মেকআপ থাকে আমাদের শরীরে, সেটা অনলি 20%। তো এটা কিন্তু একটা বিরাট একটা তথ্য। কারণ এটাতে কি আমরা এটা থেকে আমরা কি বুঝতে পারছি, যে আমাদের 80% যে রোগ হচ্ছে, লাইফস্টাইল ডিজিজ হচ্ছে, বা আমাদের যে আয়ুটা, এটা কিন্তু আমাদের কন্ট্রোলে আছে। বা আমরা যদি ইচ্ছা করি, আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে ঠিক করি, আমরা যদি মানে ঠিকভাবে চলতে পারি, তবে কিন্তু আমাদের আয়ু কিন্তু আমরা বাড়াতে পারবো। তো ড্যানিশ টুইন স্টাডি ডেফিনেটলি একটা খুবই একটা ভালো একটা, মানে এটা একটা সমাজের জন্য একটা বিরাট একটা, আমি বলবো এটা এলিক্সার বা একটা মেডিসিন, যেটা একটা খুশির সংবাদ, এটা খুশির একটা যে খুশির খবরটা কেন? কারণ আমাদের যে আয়ু, সেটা কিন্তু 80% নির্ভর করছে আমাদের উপরে, আমাদের লাইফস্টাইল মডিফিকেশন আর আমাদের পরিবেশ, যেটা আমাদের কন্ট্রোলে আছে। সেটা কিন্তু একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা তথ্য। আমরা যেহেতু আজকের টপিক আমাদের ব্লু জোন, আমাদের পরিবেশে এখনো সমাজ ব্যবস্থায় ব্লু জোন বিষয়টা অনেকে আমরা জানি না বা বুঝতে পারি না, আসলে বিষয়টাকে কি করে এটাকে করা যায় বা কন্ট্রোলে আনা যায়। আমরা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনাকে একটু বলবো যে ব্লু জোন বিষয়ে কিছু বলুন। দেখো, 2003-তে ন্যাশনাল জিওগ্রাফিক ফান্ডেড ড্যান বুয়েটনার, উনি হচ্ছেন একজন আমেরিকান রিসার্চার, আমেরিকান সায়েন্টিস্ট, বেস্ট সেলিং অথর। উনি একটা টিমকে নিয়ে, মানে একটা টিম নিয়ে ওরা, মানে একটা এক্সপিডিশন টিম, ওরা পুরো বিশ্বে বিভিন্ন জায়গায় যায় ওরা, মানে ওখানে গিয়ে আইডেন্টিফাই করার জন্য যে কোন কোন জায়গা আছে বিশ্বে যেখানে মানুষ সবচেয়ে বেশি আয়ু বা সবচেয়ে বেশি বাঁচে। তো এটা দীর্ঘ 20 বছর ধরে এই কি বলে এই এক্সপিডিশনটা চলছে, এবং রিসার্চ এখনও চলছে।
এখনও চলছে। তো ওরা 5টা ব্লু জোন আইডেন্টিফাই করে, যেটা তুমি বললে 5টা ব্লু জোন বিশ্বে আইডেন্টিফাই করেছে যেখানে মানুষ সবচেয়ে বেশি বাঁচে। ম্যাক্সিমাম নাম্বার অফ সেন্টিনেরিয়ান্সরা থাকে। সেন্টিনেরিয়ান্সরা মানে হচ্ছে 100 বছরের বেশি যারা বাঁচে তাদেরকে সেন্টিনেরিয়ান বলে। তো ম্যাক্সিমাম সেন্টিনেরিয়ান্সরা ওইসব জায়গাগুলিতেই আছে। তো 5টা ব্লু জোন আইডেন্টিফাই করেছে এবং এখানে দেখা গেছে যে ওদের যে লাইফস্টাইল, মানে একটা লাইফস্টাইল, তারপর খাওয়া দাওয়া, তারপর ওদের যে চলাফেরা, ওদের যে মানে সারা জীবন মানে ওদের যে ডেইলি অ্যাক্টিভিটিস, ঘুমের প্যাটার্ন, সব কিন্তু একটা দারুণ একটা মিল আছে। তো এটাই হচ্ছে ব্লু জোন। একটা নিয়ম মেনে চলে ওরা। নিয়ম মেনে চলে। সো ব্লু জোনসগুলি আমি আবার বলে দিচ্ছি: লোমা লিন্ডা ক্যালিফোর্নিয়া, নিকোয়া কোস্টারিকা, ইকেরিয়া গ্রিস, সার্ডিনিয়া ইটালি, আর ওকিনাওয়া জাপান। ওকিনাওয়ার মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি সেন্টিনেরিয়ান মহিলারা পাওয়া যায়, ফ্রি অফ ডিসেবিলিটি। তো ফ্রি অফ ডিসেবিলিটি ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ শুধুমাত্র দীর্ঘায়ু ওরা হচ্ছে না, 100 বছর বাঁচছে না, ওরা কিন্তু ফ্রি অফ ডিসেবিলিটি, মানে ওরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি নিজেরা কাজ করছে। মানে ওদের কোনো মানে ক্রনিক রোগ নেই বা কোনো রোগ নেই যে ওরা মানে কিছু করতে পারছে না, এমন কিছু না। ওরা বেড রিডেন, মানে বিছানায় পড়ে আছে বা কিছু করছে না, ঠিক আছে, এমন না। যে ওরা একদম অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করছে 100 বছর পরেও, এবং ওদের কোনো ডিসেবিলিটি নেই। সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, পিলার অফ হেলথ কনসেপ্টটা আসলে ওটা কি? দেখো, পিলার্স অফ হেলথ হচ্ছে আমাদের যে মানে খুঁটি। যেমন ধরো, আমি যদি একটা স্বাস্থ্যকে একটা বিল্ডিং মনে করি, স্বাস্থ্যটাকে, আমাদের যে স্বাস্থ্যটা, এটাকে একটা বিল্ডিং মনে করি, তো বিল্ডিং কিন্তু বানানো হয় খুঁটির উপর দিয়ে, পিলার্সের উপর দিয়ে। একটা বিল্ডিং যখন বানানো হয়, পিলার্সগুলি কিন্তু শক্ত হতে হবে, খুঁটিগুলি কিন্তু শক্ত হতে হবে। এবার খুঁটি যদি খারাপ থাকে বা খুঁটি যদি ভেঙে যায়, বিল্ডিংটাও ভেঙে যাবে। তো আমাদের স্বাস্থ্য কিন্তু সেভাবে ভেঙে যাচ্ছে। তো পিলার্স অফ হেলথ মানে হচ্ছে যেই খুঁটিগুলির উপর আমাদের স্বাস্থ্য মানে মানে আছে আর কি, এই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমাদের স্বাস্থ্যটা দাঁড়িয়ে আছে, খুঁটিগুলিকে পিলার্স অফ হেলথ বলে। তো সবচেয়ে যে ইম্পর্টেন্ট, যেটা ফার্স্ট টাইম বলবো, সেটা হচ্ছে ন্যাচারাল বডি মুভমেন্টস। মানে আমাদেরকে কিন্তু সারাদিন কিছু না কিছু একটা মুভমেন্ট করতে হবে, শরীরটাকে পোশ্চার মুভমেন্ট করাতে হবে, শরীরটাকে সারাক্ষণ ন্যাচারালি মুভ করাতে হবে। যেমন হাঁটতে হবে, আমার 20 থেকে 30 মিনিট ডেইলি হাঁটা কিন্তু সবচেয়ে বেস্ট এক্সারসাইজ। তারপর ইচ্ছা করলে আমরা অ্যারোবিক এক্সারসাইজ করতে পারি, যেমন লাইট জগিং করতে পারি, সুইমিং করতে পারি, বা আমরা ধরো কি বলে, আমরা একটু সাইক্লিং করতে পারি। তো এগুলি আমরা অ্যাড করতে পারি, কিন্তু মেইন যে এক্সারসাইজটা সেটা কিন্তু হাঁটা হচ্ছে। এবং ব্লু জোন মানুষরা দেখবে ওরা কিন্তু কনস্ট্যান্টলি হাঁটছে, সারাক্ষণ বডি মুভমেন্ট করছে, হাঁটাহাঁটি করছে, হেঁটে হেঁটে যাচ্ছে, মাঝে মধ্যে ওরা সাইক্লিং করছে। ওদের বাড়িতে একটা ছোট্ট সাইকেল থাকে, সাইকেল দিয়ে এরা বিভিন্ন জায়গায় যায়। তো আর এই যে জিমের যে একটা কনসেপ্ট, যে জিম আজকে একটা ফ্যাসিনেশন হয়ে গেছে, জিম যাওয়ার। হ্যাঁ, তো ব্লু জোনে কিন্তু কোনো জিম টিম নেই, ওখানে মানুষরা জিমে টিমে যায় না। তো জিমে আমরা যদি যাই, আমরা যেতেও পারি। তো জিমে গিয়ে আমাদেরকে লাইট ওয়েটসগুলি ওঠাতে হবে, বেশি হেভি ওয়েটস ওঠানোর কোনো দরকার নেই। জাস্ট আমাদের কিছু স্ট্রেচিং এক্সারসাইজ, কিছু মানে কি বলে ওয়েট বেসড ট্রেনিং, যাতে আমাদের জয়েন্টস মাসলগুলি একটু মুভ করে, এতটুকু আমাদের করতে হবে। ওভার কিছু করার দরকার নেই। জিমে গিয়ে একদম খুব হেভি ওয়েটস উঠিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, কোনো এগুলি কিন্তু লংজিভিটি বাড়ায় না, আমাদের লাইফ স্প্যান বাড়াবে না। আর জিমে গিয়ে যে আমাদের এই যে প্রোটিন পাউডার, সাপ্লিমেন্টস, এইগুলি কিন্তু আমাদেরকে একদম অ্যাভয়েড করতে হবে। এগুলি দিয়ে কিন্তু আমাদের শরীরের, আমাদের হেলথের ড্যামেজ হবে এবং আমাদের আয়ু কমে যাবে। তো অলওয়েজ অ্যাভয়েড প্রোটিন পাউডার, সাপ্লিমেন্টস, এগুলি কখনই নেওয়া উচিত না। তো ফার্স্ট যেটা আমি বললাম, যে আমাদেরকে মেনলি হাঁটা এবং অ্যারোবিক এক্সারসাইজ, এগুলি উপরে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। আর অ্যানোরোবিক এক্সারসাইজ বা ওয়েট বেসড ট্রেনিং যেটা, সেটা না করলেও চলে, বা করলে করা যেতে পারে। সেকেন্ড যেটা হচ্ছে, যে দ্বিতীয় যে খুঁটিটা মানে পিলারটা, সেটা হচ্ছে প্ল্যান্ট বেসড ডায়েট। মানে আমাদেরকে মেনলি শাকসবজি, নিরামিষ খাবার খেতে হবে। 90% আমাদের ডায়েট শাকসবজি, ফল,
তারপর ধরো নাটস, সিডস, এই হোল গ্রেনস, যে হোল খাবার, র খাবারটা, এগুলি আমাদের বেশি খেতে হবে, মানে অ্যাজ ক্লোজ টু নেচার, মানে প্রকৃতির যে খাবারগুলি আছে সেগুলি আমাদের বেশি খেতে হবে। আর যত রকমের ফাস্ট ফুড আছে, জাঙ্ক ফুড আছে, প্রসেসড, আলট্রা প্রসেসড ফুড, যেগুলি আজকাল বাজারের মধ্যে ছেয়ে গেছে একদম, প্যাকেজড ফুড, হ্যাঁ, এগুলি আমাদেরকে অ্যাজ ফার এজ পসিবল অ্যাভয়েড করতে হবে, কম খেতে হবে বা অ্যাভয়েড করতে হবে। তো এগুলি কিন্তু আমাদের শরীরকে, আমাদের হেলথকে ড্যামেজ করে। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদেরকে এই যে সাদা, যে এই যে আমি সবসময় বলি যে সাদা খাবার দেখলে কিন্তু একটু অ্যালার্ট হয়ে যেতে হবে, একটু কম খেতে হবে, বা আমাদেরকে যতটুকু সম্ভব আমাদেরকে কন্ট্রোল করে খেতে হবে। একটা হচ্ছে নুন, দ্বিতীয় হচ্ছে রিফাইন্ড সুগার, দ্যাট ইজ চিনি, ময়দা এবং প্রসেসড মিল্ক, যেগুলি প্যাকেটে পাওয়া যায়। আচ্ছা, এগুলি কিন্তু খুব ক্ষতিকারক শরীরের জন্য, কিন্তু এগুলি আমরা ইউজ করি, তো আমাদেরকে সীমিত পরিমাণে ইউজ করতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এখন দেখো, এখন যে সারাক্ষণ দেখবে সব খাবারগুলি প্রসেসড হয়ে যাচ্ছে এবং প্যাকেজড হচ্ছে না, এগুলি কিন্তু আমাদের শরীর হেলথের জন্য খুবই ডেঞ্জারাস এবং খুব ড্যামেজ করে শরীরকে। তো আমাদেরকে কি করতে হবে খাওয়ার ব্যাপারে? শাক সবজি খেতে হবে বেশি, ফল খেতে হবে, ফ্রুটস, নাটস খেতে হবে, সিডস খেতে হবে, আর হোল গ্রেনস, যেমন ধরো ব্রাউন রাইস। ব্রাউন রাইস কিন্তু একটা বেটার অল্টারনেটিভ, ব্রাউন রাইস আমরা খেতে পারি। এই যে আমরা হোয়াইট রাইসটা খাচ্ছি, হোয়াইট রাইসটা কিন্তু এটার মধ্যে নিউট্রিটিভ ভ্যালুটা কম থাকে, একদম নেই বলে গেলে, কারণ এটাকে পলিশ করা হয়, এটাকে প্রসেস করা হয়, বাইরের যে খোসাটা এটার মধ্যে, যেটার মধ্যে ফেলে দেওয়া হয়, যাতে টেস্ট বেটার হয়, মানুষের ভালো, এটা খেতে ভাল লাগে, কিন্তু এটা কোনো নিউট্রিটিভ ভ্যালু থাকে না। তো ব্রাউন রাইসের মধ্যে কিন্তু বাইরের যে খোসাটা এটা প্রিজার্ভ থাকে। তো ব্রাউন রাইসের মধ্যে এই ভিটামিনস, মিনারেলস বেশি থাকে এবং খেলে শরীরের একটা উপকার হয়। প্লাস গ্লুকোজটা, যে আমরা যখন ব্রাউন রাইসটা খাই তখনই এটা কিন্তু আস্তে আস্তে করে ব্লাডে গ্লুকোজটা আস্তে আস্তে যায়, কিন্তু হোয়াইট রাইস খেলে কিন্তু একদম সঙ্গে সঙ্গে ব্লাডে গ্লুকোজ চলে যাবে, যার ফলে ডায়াবেটিক যাদের ক্রনিক লাইফস্টাইল ডিজিজ আছে ওদের জন্য কিন্তু ক্ষতিকারক হোয়াইট রাইসটা। তারপর আমরা ধরো আটা খেতে পারি ইনস্টেড অফ ময়দা তো খাওয়াই উচিত না, আটা খেতে পারি। এখন মিলেটস পাওয়া যাচ্ছে, মিলেটসের আটা পাওয়া যায়, মিলেটস আমরা খেতে পারি। রাগি, জাওয়ার, বাজরা, এগুলো কিন্তু আমরা আগে খেতাম, 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা খেত, কিন্তু এখন কিন্তু এরপর কিন্তু আমরা ওই সাদা হোয়াইট রাইস আর এই ময়দা টয়দা এইসব খাওয়া শুরু করেছি, খেয়ে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এখন কিন্তু আবার সেই ওই মিলেটস, জ্বর, বাজরার আগে এগুলো কিন্তু আবার কামব্যাক করছে, হ্যাঁ, কারণ এগুলি হেলদিয়ার, এগুলির মধ্যে নিউট্রিটিভ ভ্যালু বেশি, এবং কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্সটা মানে কতটুক ব্লাডে কতটুক গ্লুকোজ বেরো হয়, কত তাড়াতাড়ি বেরো হয়। গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হলে খারাপ, লো হলে ভালো। তো দেখা গেছে এগুলি গ্লাইসেমিক ইন্ডেক্সটাও লো, তো এগুলি আমরা খেতে পারি, ঠিক আছে। এরপর ধরো তোমার খাওয়ার ব্যাপারেই বলছি, ব্লু জোনের মানুষরা, ওখানে দেখা গেছে প্রচুর পরিমাণে ওরা বিনস খায়, বিনস, কর্ন বেসড ফ্লাওয়ার, সুইট পটেটো মানে মিষ্টি আলু, এই 3টে খাবার কিন্তু ওরা প্রচুর খায়। এবং টোফু মাছ, যেটা জাপান ওকিনাওয়াতে ওরা প্রচুর মাছ খায়, টোফু মাছ বলে এটাকে, সামুদ্রিক মাছ, এটা খায়। তো আরেকটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওখানে কিন্তু দেখা গেছে মানুষরা একদম মিট খায়ই না, মাংস আর ডিম আর দুধ, এই খাবারগুলি কিন্তু দেখা গেছে খুব সীমিত পরিমাণে খায় বা খায়ই না। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পিলার, দ্যাট ইজ দ্য ডায়েট, প্ল্যান্ট বেসড ডায়েট, হোল ফুড, র ফুড আমরা যত খাবো ততই আমরা বেশি স্বাস্থ্যবান থাকবো। থার্ড যে পিলার, তৃতীয় পিলারটা, এখন দেখো পিলার কিন্তু খুঁটিগুলি বেড়ে যাচ্ছে, হ্যাঁ, থার্ড পিলার। এখন আমাদের কি করতে হবে? থার্ড পিলারে আমরা কি দেখছি, 80% ফুল। 80% ফুল মানে আমরা যখন খাবো আমাদের কিন্তু পেটটা 80% ফুল হতে হবে, নট 100%। আমাদের পুরো পেটটা ফুল যাতে না হয়, 20% খালি থাকতে হবে, ঠিক আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, কারণ সারাদিন নাহলে অস্বস্তি থাকবে এবং আমাদের হেলথের ড্যামেজ হবে। এটা কিন্তু আমাদের পুরো পেট ভরে খেয়ে নেওয়া, সেটা কিন্তু আমরা যাতে না করি, 80% ফুল করতে হবে। জাপানিজরা কিন্তু এটা করে এবং এটা প্র্যাকটিস করে, ওরা প্রত্যেক দিনই এরকমভাবে খায়, মাঝে মধ্যে ওরা আবার স্কিপ করে খাওয়ার,
ফাস্টিং করে, এটাও আমরা করতে পারি। ইচ্ছা করলে আমরা একবেলা খাওয়া ফাস্টিং করলাম, না খেলাম, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যেটাকে বলে, এটা কিন্তু খুব ভালো স্বাস্থ্যের জন্য। তো খাওয়ার ব্যাপারটা 80% ফুল আমাদের খেতে হবে। যখনই আমরা খাবো আমরা 80% খাবো, আমাদের পেটটা 80% ফুল হবে আর 20% খালি থাকবে। এটা হচ্ছে এটার কনসেপ্টটা। এবার কিন্তু পিলার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট পিলারে আসছি আমি। নেক্সট পিলারটা হচ্ছে সেন্স অফ পারপাস ইন লাইফ, মানে আমার জীবনের একটা মিনিং থাকতে হবে, একটা পারপাস থাকতে হবে। আমি যে মানুষ, আমি যে সমাজের জন্য আমাকে কিছু একটা করতে হবে, সেটা ছোটই হোক বড়ই হোক, কিছু আমার জীবনে কিছু একটা করতে হবে। আই হ্যাভ টু মেক এ ডিফারেন্স ইন দ্য সোসাইটি, আমার সমাজে একটা ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। সেটা ছোটোই, যখন একটা খুব সেলিব্রিটি বা খুব বড় একজন ওয়েল নোন একটা মানুষ, হি ইজ মেকিং ডিফারেন্স, মানে ও কিন্তু মানে অনেক কিছু করছে না, অনেক ও মানে পারপাস, অনেক মানুষের লাইফ এফেক্ট করছে, মানে অনেকে কিন্তু ওকে দেখে অনেক কিছু শিখছে, তারপর ইন্সপায়ার্ড হচ্ছে। আমাকে হয়তো অনেকেই চিনে না, আমি একজন সাধারণ মানুষ, আমাকে তো অনেকেই চিনে না, কিন্তু আমি যদি একটা মানুষের উপকার করতে পারি, একটা মানুষের লাইফে আমি একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারি, একটা ভালো কিছু করতে পারি ওর জীবনে, ও যাতে মনে রাখে, ও যে বলে যে না ওই লোকটা আমাকে হেল্প করেছিল বা আমাকে এটা করেছিল, একটা ভালো কিছু যদি আমি করি, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় উপলব্ধি হবে। সো এভরি লাইফ মাস্ট হ্যাভ এ মিনিং অ্যান্ড পারপাস। আমাদের একটা পারপাস মিনিং নিয়ে লাইফটা লিড করতে হবে, ঠিক আছে। এখন একটা মন্দির বানানো হচ্ছে, এই মন্দিরের মধ্যে ধরো একটা ওয়ার্কার আছে, ও ইট মানে মন্দিরের যে ইটগুলি আছে ওই ইটগুলি লাগাচ্ছে, আরেকটা ওয়ার্কার আছে ও সেম কাজ করছে, ও বলছে আমার ফ্যামিলিকে আমার সাপোর্ট করতে হবে, দুবেলা আমাকে ভাত খাওয়াতে হবে, এর জন্য আমি কাজটা করছি। আরেকজন বলছে কি না, এই যে আমি ইটটা দিয়েছি, ভবিষ্যতে আমার একটা ইয়ে থাকবে যে আমি এটার মধ্যে একটা কন্ট্রিবিউট করেছিলাম, এই যে মন্দিরটা বানানো হয়েছিল আমার একটা কন্ট্রিবিউট করেছিলাম। তো দেখো পারপাসগুলি কি, পারপাস আর মিনিংটা কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে না একদম। কিন্তু দুজনের কিন্তু একটা পারপাস আছে, একটা কিন্তু কাজের একটা উদ্দেশ্যে কিন্তু কাজটা করছে, এবং এটা ভালো উদ্দেশ্য না, এটা একটা ভালো উদ্দেশ্য। আমি আমার ফ্যামিলিটাকে সাপোর্ট করছি, আমি ওদের খাওয়ার জন্য আমি কাজ করছি। আরেকজনের উদ্দেশ্য হচ্ছে না আমার যাতে এই আমার নামটা যাতে এটার মধ্যে ইয়ে করা থাকে, লেখা থাকে, বা আমার এটা ভবিষ্যতে যাতে মানুষ মনে রাখে যে আমি এখানে কিছু একটা করেছিলাম। তো এটাই একটা, এটা হচ্ছে মিনিং অ্যান্ড পারপাস ইন লাইফ। এবার আমরা আরেকটা খুঁটিতে চলে যাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে যে স্পিরিচুয়ালিটি। আমরা সবাই ধর্ম বিশ্বাস করি, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ ইসলাম। আমাদের ধর্ম বিশ্বাস করে আমাদেরকে পজিটিভলি কিছু করতে হবে সমাজের জন্য। তো সমাজের জন্য আমাদের পজিটিভলি কিছু করতে হবে ধর্মের বেস করে। তো এটা একটা কনসেপ্ট। আর একটা নেক্সট পিলার যেটা হচ্ছে ডিস্ট্রেস করা, মানে স্ট্রেসটা কমিয়ে দেওয়া, মানে ডাউনসাইজিং করা, আমার জীবনটাকে স্ট্রেস মুক্ত করা। ব্লু জোনের মানুষরা কী করে, ওরা 15 মিনিট 20 মিনিট প্রার্থনা করে ডেইলি, ওদের অ্যানসেস্টার্সকে প্রার্থনা করে, ওরা কিন্তু বাড়ির মধ্যে বসে বসে প্রার্থনা করে, ওটা কিন্তু স্ট্রেস কমিয়ে দিচ্ছে, এবং ওরা ডেইলি প্র্যাকটিস করে ব্লু জোনে। আমরা ইচ্ছে করলে প্রার্থনা করতে পারি, বিভিন্ন রকমের টেকনিক্স আছে স্ট্রেস রিলিফ করার জন্য। তো কী করতে পারি আমরা, ধরো সকালবেলা উঠে প্রাণায়াম করা, যোগা করা, মেডিটেশন করা, একটা নিরিবিলি জায়গায় গিয়ে শান্ত মনে একটু মেডিটেশন করা, একটু প্রাণায়াম করা, যোগা করা, এটা করলে আমরা স্ট্রেস রিলিফ হয়, আমরা স্ট্রেস বাস্টার, এটা স্ট্রেস কমে যাচ্ছে কিন্তু না। মাঝে মধ্যে ধরো আমরা বাইরে গেলাম, হাঁটা, জগিং করা, সাঁতার কাটা, ফুটবল খেলা, কিছু একটা খেলা, এগুলো কিন্তু স্ট্রেস কমিয়ে দিচ্ছে, এটা আমরা করতে পারি, প্র্যাকটিস করতে পারি। আরও কিছু করতে পারি, যেমন ধরো আমরা হঠাৎ করে কোনো একটা পাহাড়ে চলে গেলাম, বা কোনো একটা সি বিচে চলে গেলাম, বা একটা জঙ্গলে চলে গেলাম, ফরেস্টে গেলাম, ওখানে গিয়ে কিছু সময় কাটালাম, ওখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, ওটা কিন্তু স্ট্রেস কমিয়ে দিচ্ছে। তো আমাদের দেখতে হবে যে প্রত্যেক দিন যাতে আমাদের স্ট্রেস লেভেলটা কমে যায়, এবং এটা কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ডেইলি প্র্যাকটিস করতে হবে। তো স্ট্রেস যদি আমরা কমাতে পারি এভরিডে, আমাদের কিন্তু আয়ু বেড়ে যাবে, এটা কিন্তু প্রুভড, স্টাডিজ হ্যাভ প্রুভড দিস, ঠিক আছে। এবার আমরা নেক্সট পিলারে আসছি, সেটা হচ্ছে তোমার সোশ্যাল নেটওয়ার্ক অফ ফ্রেন্ডস, মানে আমাদের যে বন্ধুবান্ধব হবে তারা পজিটিভ হতে হবে, ইনফ্লুয়েন্সিয়াল হতে হবে, এবং আমাদেরকে সাহায্য যে করে
এরকম বন্ধুবান্ধব হতে হবে, নট টক্সিক অ্যান্ড নেগেটিভ কোম্পানি। মানে আমাদের বন্ধুবান্ধব বা আমরা ফ্রেন্ড সার্কেল যাকে বলি, সেটা যদি টক্সিক নেগেটিভ হয় আমাদের কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের 4-5 জন বন্ধু হলেই যথেষ্ট, ওরা যাতে পজিটিভ হয়, হাসি খুশি হয় এবং আমাদেরকে সাহায্য করে, যখন আমাদের খারাপ অবস্থা থাকবে ওরা যাতে আমাকে হেল্প করে বা এটা গাইডেন্স করতে পারে, এরকম বন্ধু বান্ধবের সাথে আমাদের চলতে হবে। তোমাদের আমার জীবনটা কিন্তু সবসময় খুশি, মানে আমাদের উন্নতি করব আমরা। এরকম বন্ধু বান্ধব ভালো হলে কিন্তু আমাদের লাইফটা কিন্তু আমাদের আরও খুশি, উন্নতি করব আমরা, হ্যাঁ, সব দিক দিয়ে উন্নতি করব এবং আমাদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। এবার যে নেক্সট যে ওরা প্র্যাকটিস করছে, যেটা মানে ব্লু জোনে ওরা প্র্যাকটিস করে, সেটা হচ্ছে ফ্যামিলি ফার্স্ট। মানে ফার্স্ট অফ অল আমরা ফ্যামিলিকে আমরা প্রায়োরিটি দেব। আমাদের যে মা বাবা দাদু দিদা ওদের সাথে থাকা, যে জয়েন্ট ফ্যামিলি সিস্টেম, সেটা করা। পার্টনার, একজন বিয়ে করার পর একজন পার্টনারের সাথে সারা জীবন কমিটেড থাকা, মনোগ্যামাস রিলেশন, মানে এই পার্টনারের সাথে আমি সারা জীবন কাটাবো। তো এটা কিন্তু খুব দরকার। এটা করলে কিন্তু লাইফটাও কিন্তু খুব ইজি হয়ে যায়, স্ট্রেস ফ্রি হয়ে যায় এবং কোনো টেনশন থাকে না। তো এগুলি, এই যে ফ্যামিলির ব্যাপারটা, এটা কিন্তু আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, যে আমাদের কিছু চ্যারিটি ওয়ার্ক করতে হবে, ভলেন্টিয়ারিং করা বা ধরো গরিবদেরকে সাহায্য করা, সোশ্যাল যে আমাদের যে সোশ্যাল কাজগুলি, মানে আমার নিজের কথা খালি চিন্তা করলে হবে না, অন্যদের কথাও চিন্তা করতে হবে, ঠিক আছে, অন্যদের জন্য সাহায্য করতে হবে। তো এগুলি আমাদের দেখতে হবে। দেখো একটা কথা আছে, আই মানে কিন্তু ইলনেস, আর যখন এটা উই হয়ে যাচ্ছে উই কিন্তু ওয়েলনেস। তো অলওয়েজ থিঙ্ক অফ আদার্স। এটা গরিব মানুষকে তুমি হেল্প করছো, সাহায্য করছো, বা ফ্লাড, ধরুন ডিজাস্টার হয়, ফ্লাড হয়, তখন আমরা বিভিন্ন রকমভাবে সাহায্য করি আমাদের মতো করে। এগুলিও আমাদের করতে হবে, আমাদের সামাজিক একটা অব্লিগেশন আছে, এগুলি কিন্তু আমাদের করতে হবে। তো এটা আমাদের করতে হবে। তারপর ধরো আমাদের কি করতে হবে, একটু সবসময় হাসি খুশি থাকতে হবে। আমাদের কিন্তু হাসিটা কিন্তু চলে গেছে, আমাদের কিন্তু এখন সবাই সিরিয়াস, সবাই খালি কেরিয়ারের কথা চিন্তা করছে, সিরিয়াস কাজ করছে, হাসিটা কিন্তু আমরা ভুলে গেছি। তো অলওয়েজ স্মাইল, ইট অ্যাডস ইয়ার্স টু ইয়োর লাইফ। সানলাইট এক্সপোজার করতে হবে। সানলাইট মানে আমাদের মাঝে মধ্যে বাইরে যেতে হবে। সূর্যের যে রশ্মিটা, এটা খুব ইম্পর্টেন্ট, ভিটামিন ডি দেয়। তো সূর্যের রশ্মির কাছে 10 to 15 মিনিটস ডেইলি আমাদের থাকতে হবে। ঘুমের থেকে উঠে সকালবেলা বেস্ট টাইম। তো সানলাইট এক্সপোজার খুব দরকার, ঠিক আছে। ঘুম 6 to 8 আওয়ার্স অফ সাউন্ড স্লিপ আমাদের ঘুমোতে হবে ডেইলি, হ্যাঁ, একটা ফিক্সড টাইমে ঘুমোতে হবে, ফিক্সড টাইমে উঠতে হবে, ঠিক আছে। এগুলি আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তারপর ধরো মিউজিক শোনা কিন্তু আজকাল খুব মানে রিল্যাক্সিং একটা, স্ট্রেস কমানোর জন্য বা আমাদেরকে একটু খুশি করে দেওয়া। অনলাইন মিউজিক এসে গেছে, এখন আমরা মিউজিক শুনতে পারি। ইট ইজ ভেরি রিল্যাক্সিং অ্যান্ড ইট ইজ ভেরি, মানে কী বলে, এনজয়েবল অলসো। তো মিউজিক শুনতে পারি আমরা। মিউজিক ইজ এ গুড থেরাপি অলসো। তারপরে আমরা ধরো হবিজ প্র্যাকটিস করতে পারি। বিভিন্ন রকম হবিজ আছে, আমরা ছোটোবেলায় করতাম, এখন আমরা বেশি ব্যস্ত হয়ে গেছি, হবিজগুলি আমরা ভুলে গেছি। কিন্তু আমাদেরকে যদি আমরা যদি হবিজ প্র্যাকটিস করি, এটাও কিন্তু একটা ওয়ে অফ ইমপ্রুভিং ইয়োর হেলথ। হ্যাঁ, যেমন গার্ডেনিং করা, যার যেটা ইচ্ছা, হবিজ করো। তো এটা হবিজ করা, ঠিক আছে। মাঝে মধ্যে একটা নোটবুক, একটা ডায়েরি মেনটেন করা, কিছু আমাদের কথাবার্তা, কিছু লেখা টেখা, আমরা ইম্পর্টেন্ট যে পয়েন্টসগুলি এগুলি লিখে রাখা, আমার জীবনের কিছু মুহূর্ত এটা ডায়েরির মধ্যে লিখে রাখা। এগুলো আমরা করতে প্রচুর হতো। এখন মানুষের ব্যস্ত হয়ে গেছে না, পিপল হ্যাভ বিকাম সো বিজি, মানে এত অ্যাক্টিভ লাইফস্টাইল হয়ে গেছে যে আমরা সবগুলি প্রায় ভুলেই যাচ্ছি এগুলি। কিন্তু এগুলি আমাদের কিন্তু আবার এগুলি নিয়ে আসতে হবে আমাদের জীবনে, তবে আমরা আমাদের জীবনটাকে আরও ভালো উন্নতি করতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। তারপর ধরো নেচার কন্ট্যাক্ট, মাঝে মধ্যে ধরো ভ্যাকেশন নিয়ে নেওয়া, ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভসদেরকে নিয়ে বাইরে যাওয়া, হ্যাঁ, কোথাও ঘুরতে যাওয়া, এমন সব জায়গায় যাওয়া যেখানে গিয়ে আমাদের একটা সোশ্যাল কালচারাল ইন্টারেস্ট আছে, ওখানে যাওয়া আমাদের উচিত। মাঝে মধ্যে ব্রেক নেওয়া লাইফের থেকে। প্রত্যেকদিন রুটিন কাজ থেকে ব্রেক নিয়ে ভ্যাকেশনে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, ট্রাভেলিং করা, হ্যাঁ, এগুলি আমাদের করতে হবে। অবশ্যই নেশার থেকে আমাদের দূরে থাকতে হবে। ড্রাগস, অ্যালকোহল, সিগারেট স্মোকিং, এগুলি আমাদের একদম অ্যাভয়েড করতে হবে। ব্লু জোনের মানুষরা ওরা এসব কিছুই করে না। সোশ্যাল মিডিয়া, আমাদের যে আজকাল নেটে যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় এডিক্টেড হয়ে যাচ্ছি, সেটা কমাতে হবে। কারণ এখন দেখা যাচ্ছে সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলি করছে,
কিন্তু এগুলিতে কী হয়, জেলাসি ক্রিয়েট হয় এবং একটা কম্পারিজন হয়, মানে আমার লাইফটা একটু ইনফিরিয়ার, ওর লাইফটা সুপিরিয়ার, এরকম একটা কম্পারিজন একটা হয়ে যাচ্ছে। এগুলি কিন্তু মনের মধ্যে অশান্তি সৃষ্টি করে এবং আস্তে আস্তে আমাদের হেলথটাও কমে যাবে এর জন্য। তো সোশ্যাল মিডিয়াতে আমরা তো সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে আমাকে করতে, কিন্তু এরকম না যে ওভার ইনভলভড হয়ে আমি একদম এডিক্টেড হয়ে গেলাম। তো সোশ্যাল মিডিয়া কিন্তু বেশি সোশ্যাল মিডিয়া করলে কিন্তু হেলথ ড্যামেজ হবে। তারপর ফ্রেন্ডস, যেমন সোশ্যাল মিডিয়াতে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমার হয়তো 5000 10,000 ফ্রেন্ডস আছে, কিন্তু আমি চিনি না কেউদেরকে, এগুলি তো কোনো মানে হয় না। তো এগুলি সোশ্যাল মিডিয়াও একটা কিন্তু এখন ইট ইজ এ ব্লেসিং অ্যাজ ওয়েল এজ এ কার্স, ডিপেন্ড করে তুমি কীভাবে এটাকে ইউজ করো সোশ্যাল মিডিয়াকে। তো এইসব ব্যাপারগুলি আমাদেরকে মনে রাখতে হবে। আর ওয়ারেন বাফে একজন মানে স্টকের খুব এক্সপার্ট উনি, এবং মাল্টিমিলিয়নিয়ার, খুব মানে সেলিব্রিটি উনি, খুব বিশ্বে খুব ফেমাস। ওয়ারেন বাফে একটা কথা বলেছিলেন যে অলওয়েজ নেভার পুট ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট, মানে সবগুলি ডিম এক বাস্কেটে রাখবে না। মানে তুমি কি করবে, তোমার লাইফটাকে ব্যালেন্স করতে হবে। আমি এটা লাইফের ইয়েতে নিয়ে যাচ্ছি। ইউ হ্যাভ টু ব্যালেন্স ইয়োর লাইফ, ইউ হ্যাভ টু ডাইভার্সিফাই ইয়োর লাইফ, ইয়োর পোর্টফোলিও। মানে খালি কেরিয়ার নিয়ে আমি সারাক্ষণ, মানে একটা বাস্কেট ধরো কেরিয়ার, আমি সারাক্ষণ কেরিয়ারের পিছনে ছুটছি, আমি সাংঘাতিক অ্যাগ্রেসিভ, আমাকে একদম টপ অফ দ্য ওয়ার্ল্ড পৌঁছতে হবে। এই যদি মানসিকতা থাকে, এরকম অ্যাগ্রেসিভনেস থাকে, এরকম যদি আমার মেন্টালিটি থাকে, আমি কিন্তু সারা জীবন দুঃখ পাবো। ইট উইল মেক মাই লাইফ এ হেল, আমার লাইফটা হেল হয়ে যাবে। তো নেভার বি টু কেরিয়ারিস্টিক, টু অ্যাগ্রেসিভ। সব কিছু কেরিয়ারিস্টিক হওয়া ভালো, কিন্তু বেশি অ্যাগ্রেসিভ হওয়াটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। এখন দেখা যাচ্ছে সাংঘাতিক একটা র্যাট রেস শুরু হয়ে গেছে, কে কার আগে যাবে, কম্পিটিশনে কে ফার্স্ট হবে, এটা কিন্তু চলছে। এটা আমাদের অ্যাভয়েড করতে হবে। এই ক্ষেত্রে আরেকটা ছোট্ট একটা কথা বলে নিই, এই ক্ষেত্রে কি আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে, ওদের এই ক্যারিয়ারে নিয়ে এত বেশি অ্যাগ্রেসিভ হওয়ার পিছনে কি অভিভাবকরাও কিছুটা দায়ী নয় কি? ডেফিনেটলি অভিভাবকরা দায়ী আছেন, এবং আমি বলবো যে বাচ্চাদেরকে আপনারা এত প্রেশার সৃষ্টি করবেন না, কারণ এগুলি কিন্তু খুব ইম্প্যাক্ট থাকে বাচ্চাদের মধ্যে, কিন্তু মানসিকভাবে এগুলি ইম্প্যাক্ট পড়ে, এবং ওরা কিন্তু আফটার ফিউ ইয়ার্স ওরা কিন্তু আপনাদেরকে দোষারোপ করবে যে আপনারা এত প্রেশার সৃষ্টি করেছেন, ওর লাইফটা স্পয়েলড হয়ে গেছে, এই কথাও কিন্তু ওরা বলবে। তো নেভার আপনারা এত প্রেশার দেবেন না বাচ্চাদেরকে ক্যারিয়ারিস্টিক হওয়ার জন্য। যারা একদম টপ লেভেলে চলে গেছে, যারা পড়াশোনায় খুব ভালো, একাডেমিক্যালি যারা খুব সাকসেসফুল হয়েছে, এটার মানে এই না যে ওরা সবচেয়ে বেশি, মানে জীবনে ওরা সাকসেসফুল হয়ে গেছে, এমন কিন্তু কোনো মানে ব্যাপার নেই। যে একাডেমিক্যালি বা যে একদম ভালো চাকরি করছে বা যে ভালো রোজগার করছে, ও যে সবচেয়ে সুখী আছে বা সবচেয়ে ভালো লাইফ ও লিড করছে, এমন কোনো ব্যাপার নেই কিন্তু। তো আপনারা সবসময় মনে রাখবেন যে বাচ্চাদেরকে আনডিউ প্রেশার দেবেন না কেরিয়ারের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে। আপনারা স্ট্রিক্ট হন, ওটা ঠিক আছে, বাচ্চাদেরকে আপনারা অ্যাডভাইস দিন, কিন্তু এইভাবে প্রেশার সৃষ্টি করবেন না। এটা কিন্তু সাংঘাতিক মানসিকভাবে, এবং বাচ্চারা কিন্তু মানসিকভাবে কিন্তু ওর ক্ষতি হয়ে যাচ্ছে বাচ্চাটা। এবার যেটা বলতে চাইবো যে আমরা একটা কথা শুনে পার্সোনাল ব্লু জোন, এই কনসেপ্টটা কি, বা এই কনসেপ্টটা আমাদের জীবনে কিভাবে প্রতিফলিত করতে পারে? পার্সোনাল ব্লু জোনটা হচ্ছে, দেখো এখন আমাদের দেশে বা আমাদের ইন্ডিয়ার মধ্যে তো কোনো ব্লু জোন নেই। আমাদের শহরে ব্লু জোন হবে কি না উই ডোন্ট নো ইন দ্য ফিউচার। তো এখন আমরা চেষ্টা করলে আমরা নিজেদের মধ্যে একটা পার্সোনাল ব্লু জোন বানাতে পারি। মানে আমরা যদি আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসটা এরকমভাবে করি যে ব্লু জোন মানুষরা যেভাবে চলে সেভাবে যদি আমরা চলতে পারি প্রত্যেক দিন, তবে আমরা একটা পার্সোনাল ব্লু জোন সৃষ্টি করছি। এবার ধরো ঘুমের থেকে উঠে আমি কি করব, 1 গ্লাস জল খাবো। আমি খুব ফাস্ট বলে দিচ্ছি কীভাবে একটা দিন কীভাবে আমাদেরকে কাটাতে হবে, আমি এটা বলে দিচ্ছি। এটা প্র্যাকটিসও করতে পারো, নাও করতে পারো, ডিপেন্ডস অন ইউ। তো সকালবেলা ঘুমের থেকে উঠলাম, উঠে 1 গ্লাস জল খাওয়ার পর আমি ধরো কী করলাম, একটু প্রাণায়াম করলাম, যোগা, মেডিটেশন, নিরিবিলি জায়গায় গিয়ে শান্ত পরিবেশে করলাম, 15-20 মিনিট করলাম। এরপর আমি গিয়ে একটু খেলাধুলা করলাম, এরোবিক কিছু স্পোর্টস, ফুটবল হতে পারে, যা একটা টেনিস হতে পারে, বা একটু জিমে গেলাম, অল্প একটু ওয়েটস উঠালাম, হালকা ওয়েটস। এরপর এসে আমাদেরকে প্ল্যান্ট বেসড ফ্রুটস এগুলি খেতে হবে মেনলি। আমাদেরকে অ্যানিমেল যে নন ভেজ ফুড এগুলি অ্যাভয়েড করতে হবে সকালবেলা। তারপর আমরা ধরো অফিসে যাব, আমরা কর্মস্থানে যাব। কর্মস্থানে যখন যাব আমরা 2 হুইলার বা 4 হুইলার অ্যাভয়েড করে আমরা যদি ধরো
হেঁটে যাই বা একটা সাইক্লিং করে যাই, তবে কিন্তু আমাদের কিন্তু লাভ হয়ে যাচ্ছে, আমাদের ক্যালোরিজ বার্ন হচ্ছে, মেটাবলিজম হাই হয়ে যাচ্ছে, আমরা কিন্তু সাইক্লিং করে অফিসে যেতে পারি। এটা যদি আমার অফিস কাছাকাছি থাকে তবে আমরা এটা করতে পারি। অফিসে যাওয়ার পর কিন্তু আমরা কিন্তু বসে যাই না, আমরা বসে বসে কাজ করি। বসে না বসে আমরা যদি একটু হাঁটাহাঁটি করি, একটু স্ট্যান্ডিং পজিশনে কাজ করি, পোস্চার যেটা মুভমেন্ট হচ্ছে, বডির মুভমেন্ট হচ্ছে, হাঁটাহাঁটি করছি, দাঁড়িয়ে আছি, এটা কিন্তু অনেক বেটার। আর তুমি যদি কনস্ট্যান্টলি বসে থাকো, ছ থেকে 8 ঘন্টা বসে আছো, এটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক, হেলথের জন্য ক্ষতিকারক। তারপর ধরো আমরা দুপুরবেলা খাওয়ারটা কিন্তু আবার সেই আমাদের জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলি অ্যাভয়েড করতে হবে। এইসব স্ন্যাক্স বা এইসব খাওয়া যাবে না। আমরা ধরো আবার বাড়ির থেকে হোমমেড ফুড খেতে পারি, হোল গ্রেনস, এই ব্রাউন রাইস দিয়ে প্ল্যান্ট বেসড খাবার, ফ্রুটস এগুলি আমরা খেতে পারি, স্যালাড খেতে পারি, এগুলি আমাদের শরীরের জন্য খুব বেনিফিশিয়াল। এবার ধরো তুমি যেখানে কাজ করছো, কর্মস্থানে তোমার যাদের সাথে তুমি ইন্টারাক্ট করছো, ওরা কিন্তু সবাই কিন্তু নেগেটিভ কিনা বা ওরা পজিটিভ কিনা, এটাও কিন্তু ওরা যদি নেগেটিভ টক্সিক হয়, তোমার কিন্তু স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তুমি কাজ করতে পারবে না ঠিক করে, না, এটাও তোমার দেখতে হবে। এবার তুমি বাড়িতে গেলে ইউ স্পেন্ড সাম কোয়ালিটি টাইম উইথ ফ্রেন্ডস, ফ্যামিলিজ, রিলেটিভস, টাইম স্পেন্ড করো, একটু হাসাহাসি করো, একটু গেট টুগেদার করো বা কিছু একটা, যাতে একটু রিল্যাক্স করতে পারো, একটা রিল্যাক্সিং মুড। রাত্রেবেলা তুমি খুব কম খেতে পারো বা ইউ ক্যান স্কিপ দ্য ফুড। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, রাত্রেবেলা কিন্তু মানুষে ফাস্ট ফুডের বিজনেস স্টার্ট হয়ে যায়। মানুষ কিন্তু ম্যাক্সিমাম রাত্রেবেলাই খাচ্ছে, যেটি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড কিন্তু ম্যাক্সিমাম রাত্রেবেলাই খাচ্ছে, যেটা খুবই ক্ষতিকারক। তো এখন ধরো সেলিব্রিটিসরা, যেমন ধরো মনোজ বাজপেয়ী আছে, অক্ষয় কুমার বলেন যে সন্ধ্যাবেলার পর 6টার পরে কিছু খাবে না, ওরা কিন্তু প্র্যাকটিস করে, ঠিক আছে, আমরা এটা করতে পারি বা আমরা খুব কম পরিমাণে খেতে পারি, রাত্রেবেলা খাওয়াটা খুব কম হতে হবে। এবং এরপর তুমি এটা ঘুমিয়ে যাও, যখন তুমি ঘুমাবে এটি বি সাউন্ড স্লিপ, যখন তুমি ঘুমিয়ে যাবে ইনস্ট্যান্টলি তোমার ঘুম এসে যাবে, কারণ তুমি সারাদিন খুব হেলদিভাবে কাটিয়েছো, কাজকর্ম করেছো, তো তোমার ঘুমটাও সেরকম 6 থেকে 8 ঘন্টা তোমার দারুণ ঘুম হবে, তোমার একদম সাউন্ড স্লিপ হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা দিন কাটাতে পারি। মাঝে মধ্যে আমরা রুটিন থেকে ব্রেক নিলাম, একটু বাইরে গেলাম, ঘুরতে গেলাম, ভেকেশনে গেলাম, কিছু ধরো জায়গায় গেলাম যেখানে আমরা কিছু গিয়ে শিখতে পারবো। 5 স্টার হোটেল না গিয়ে, একটা বড় মেট্রো বা একটা বড় শহরে না গিয়ে, আমরা এমন জায়গায় গেলাম যেখানে গিয়ে আমরা কিছু একটা শিখতে পারবো। একটা মন্দির দেখতে গেলাম, যেমন সান টেম্পল, কোণার্কের সান টেম্পলটা আমরা স্টাডি করলাম, হিস্ট্রি দেখলাম, এটা সম্বন্ধে জানলাম। তো এগুলি করলে কি আমাদের সারা জীবন কিন্তু আমাদের মেমোরিজ থাকবে, ঠিক আছে। এখন তুমি একটা 5 স্টার হোটেল গেলে, একটা বড় শহরে গেলে, বা তুমি কোথাও গেলে যেখানে খুব শোরগোল কনজেস্টেড, তুমি কিছু মনে রাখবে না তোমার, তুমি বাড়িতে এসে সব ভুলে যাবে। কিন্তু তুমি গিয়ে ওখানে কিছু একটা এমন জায়গায় যাও যেখানে তোমার সাম ক্রিয়েটিভিটি আছে, যেখানে তোমার ইন্টারেস্ট হয়, তুমি কিন্তু মনে রাখবে, তোমার মেমোরিজগুলি থাকবে, তুমি এগুলি মনে রাখবে। তো এগুলি এইভাবে আমাদের জীবনটা চালাতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে ডেইলি, এবং দেন আওয়ার লাইফ উইল বি ব্যালেন্সড, আমাদের লাইফ উইল বি ফুল অফ হ্যাপিনেস অ্যান্ড লাইফ উইল বি হেলদি, এটাই আমি বলছি। আরেকটা কথা যেটা বলবো, ভবিষ্যৎ, এখন তো 5টা ব্লু জোন আমরা দেখতে পাই, ভবিষ্যতে বিশ্বে কি কোথাও আবার নতুন ব্লু জোন সৃষ্টি হবে? ভবিষ্যতে 6 ব্লু জোনটা সিঙ্গাপুরে হতে যাচ্ছে, সিঙ্গাপুরে হবে। সিঙ্গাপুরের গভর্নমেন্ট খুব সাপোর্ট করছে এবং ওখানে মানুষরাও খুব হেলথ কনসাস, ওরা হেলদি লাইফস্টাইল লিড করছে এবং ওরা খুব চেষ্টা করে যাতে হেলদিভাবে থাকতে পারে। এবং সিঙ্গাপুর ইজ গোয়িং টু বি দ্য 6th ব্লু জোন। ওখানে মানুষ, যেমন ধরো সাইক্লিং করে, গভর্নমেন্ট এনকারেজ করে সাইক্লিং, যেমন ধরো প্রত্যেকটা রাস্তার সাইডে একটা সাইক্লিং ট্র্যাক থাকে বা একটা বাইপাস একটা থাকে, মানে একটা সেপারেট ছোট রাস্তা থাকে যাতে সাইক্লিং করে, এনকারেজ করে সাইক্লিং, গভর্নমেন্ট এনকারেজ করছে। তারপর ধরো ফাস্ট ফুড যেখানে আছে, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বড় বড় যে রেস্টুরেন্ট বা আউটলেটগুলি আছে, ওখানে হেভি ট্যাক্স ইম্পোজ করছে গভর্নমেন্ট সিঙ্গাপুরে, যাতে মানুষ ডিসকারেজড হয় এগুলি না খেতে। আর যেখানে ধরো হেলদি ফুড পাওয়া যাচ্ছে, ওখানে গভর্নমেন্ট ট্যাক্স ফ্রি করে দিচ্ছে, যাতে ট্যাক্স ফ্রি করে দিলে কী হবে, দামটা কমে যাবে, মানুষ খাবে, মানুষের ইন্টারেস্ট হবে, মানুষ এনকারেজড হবে খেতে। তো তারপর ধরো জয়েন্ট ফ্যামিলিদের ওদের ট্যাক্স কমিয়ে দিচ্ছে গভর্নমেন্ট, যদি তুমি মা বাবা দাদু দিদার সাথে থাকো তবে গভর্নমেন্ট তোমাকে ট্যাক্স কমিয়ে দিচ্ছে, মানে তো আবার সেই জয়েন্ট ফ্যামিলি সিস্টেমে এনকারেজ করছে। তো এইভাবে বিভিন্ন স্টেপস নিয়ে আমরা কিন্তু গভর্নমেন্ট কি চেষ্টা করছে এটাকে মানুষদের যে লাইফ স্প্যানটা, আয়ুটা, এটা বাড়ানোর জন্য। তো এটা আমরা করতে পারি। এখানে
এক্ষেত্রে আরেকটা কথা, আমরা যেহেতু ত্রিপুরায় থাকি, আগরতলা আমাদের শহর, এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, শহর আগরতলাতে কি ব্লু জোন করা সম্ভব বা করা যায় কি? এটা খুব শক্ত প্রশ্ন আমাকে বললে। ভবিষ্যতে কী হবে আমি জানি না, কিন্তু এটা মানুষ, জনগণ এবং সরকারের উপর নির্ভর করছে। সরকার যদি চায় বিভিন্ন রকমের স্টেপস নিতে পারে, তো হতে পারে এটা ব্লু জোন হতে পারে। কিন্তু যেভাবে আমাদের এখানে ফাস্ট ফুড আর জাঙ্ক ফুডের চলছে রাস্তায়, যেভাবে বাড়ছে দিনে দিনে এবং এটা বেড়েই যাচ্ছে, একদম। হ্যাঁ, এগুলি কিন্তু খুব অস্বাস্থ্যকর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। আর আমাদের গভর্নমেন্ট নিশ্চয়ই, সরকার বহুত উন্নয়নমূলক কাজ করেছে মানুষের জন্য, ওরা ভাবে চিন্তা করে বিভিন্ন ওরা স্টেপস নিয়েছে। তো ব্লু জোন যে কনসেপ্টটা, ওটা নিশ্চয়ই ইমপ্লিমেন্ট করা যেতে পারে যদি মানে গভর্নমেন্ট আর মানুষ মিলে। এটা কিন্তু একটা জয়েন্ট করতে হবে, মানে যৌথভাবে প্রয়াস চালাতে জয়েন্ট হবে। এফোর্ট হতে হবে। একদম। মানে সরকারের চেষ্টা থাকবে, আবার মানুষও কিন্তু নিজেরাও participate করতে পরিবর্তন হবে। হতে হবে। একদম। মানুষও কিন্তু পার্টিসিপেট করতে হবে, তবে গিয়ে এই জয়েন্ট এই যে ব্লু জোনটা, সেটা আমরা আমাদের আগরতলা শহরে একটা করতে পারবো, একটা প্রয়োগ করতে পারবো অ্যাটলিস্ট। অনেক অনেক ধন্যবাদ স্যার। আসলে অনেকটা সময় আমরা বের করে এসেছি, আমাদের সময়সীমা একেবারেই সীমিত। অনেক কথা দর্শক বন্ধুরা, অনেকটি অজানা তথ্য আমরা জানতে পারলাম আজকে স্যারের কাছ থেকে। সর্বশেষে বলবো দর্শকদের কিভাবে ব্লু জোনে আসার জন্য আপনি অনুপ্রাণিত করবেন, দুটো কথা যদি বলে দেন। দেখুন, এখন কিন্তু মানে পরিস্থিতি খুবই মানে ভয়াবহ অবস্থা। আপনার যেভাবে ক্রনিক লাইফস্টাইল ডিসগুলি বাড়ছে, আমরা কিন্তু একটা ভিশিয়াস সার্কেল যেটা বলে, চক্রের মধ্যে পড়ে আছি। এটা থেকে কিন্তু বেরোতে পারছি না আমরা। আপনাদের কিন্তু সারা জীবন ট্রিটমেন্ট করতে হবে, ওষুধ খেতে হবে। তো আমরা যদি এই ব্লু জোন কনসেপ্টটা আমরা যদি আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি, তবে কিন্তু আমার মনে হয় আমরা অনেক ভালো থাকতে পারবো এবং স্বাস্থ্যকর থাকতে পারবো। আমাদের জীবনটা মানে সমৃদ্ধি হবে, মানে যাকে বলে এটা প্রোডাক্টিভ লাইফ আমরা লিড করতে পারবো। তো আমি বলবো যে এই যে কথাগুলি আমি বলেছি, এগুলি আপনাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন। আপনার জীবন দেখবেন খুব ভালো হবে, আপনারা অনেক বেশি স্বাস্থ্য পাবেন। এটা আমার মানে দৃঢ় বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি এসেছেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা ব্লু জোন সম্বন্ধে এবং কিভাবে সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়, সব কিছু বিষয় নিয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা আমাদের এই ছোট্ট প্রয়াসে অনেক উপকৃত হবেন এবং স্যারের মূল্যবান কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের জীবনে পালন করার চেষ্টা করবেন। এতে করে আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, আবারও দেখা হবে এমনই একটি অনুষ্ঠানে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।